আমাদের সঙ্গীত একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ বিজয়া জানাই, শুভ দীপাবলি জানাই। আজকে আমরা সবাই জানি মানদের সঙ্গীত একাডেমি তাকে স্মরণ করবার জন্য আজকে এই আয়োজন করেছে, যার 12তম মৃত্যুবার্ষিকী। আজকের এই অনুষ্ঠানে আছে স্মারক বক্তৃতা, আমাদের শিল্পী বন্ধু যারা সদস্যা তাদের কিছু নিবেদন। আজকে 4র্থ বার্ষিক মান্না দে স্মারক বক্তৃতাও রয়েছে। আজকে শুরু করবার আগে সদ্য গত 19শে জুলাই 2025 এই তারিখটি আমরা স্মরণ করছি একটাই কারণে, আমাদের দীর্ঘদিনের সাথী, বন্ধু, দাদা, পথপ্রদর্শক সদস্য সত্যনারায়ণ চক্রবর্তী তিনি ইহলোক ত্যাগ করেছেন। আমরা ব্যথিত চিত্তে আজকে তাকে স্মরণ করছি, তার পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি এবং আমরা একটু সময় নীরবতা পালন করতে চাইছি। আমি সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা একটু নীরবতা পালন করি তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মান্না দে সঙ্গীত একাডেমির সভাপতি ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা এবং সম্পাদক শ্রদ্ধেয় ডক্টর গৌতম রায়, তাদের দুজনের কাছে অনুমতি নিয়ে আজকের মূল অনুষ্ঠানে আমি এগিয়ে যাচ্ছি। আজকে প্রথমেই মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাব বিশিষ্ট গবেষক ও সংগ্রাহক শ্রী সপ্তর্ষি ভট্টাচার্য মহোদয়কে। প্রথমেই তাকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। আমি অনুরোধ করছি ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা মহোদয় সভাপতি, তিনি আসবেন এবং তাকে সম্মাননা জ্ঞাপন করবেন মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে। ওটা রূপাদির হাতে থাক, আপনি তুলে নিয়ে উত্তরীয় প্রথমে পুষ্পস্তবক, উত্তরীয় পুষ্পস্তবক, স্মারক এবং উপহার মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, আজকে এই পর্বের অনুষ্ঠানে পৌরোহিত্য করবার কথা ছিল আরও একজন বিশিষ্টজন মানুষের। তিনি আর কেউ নন, তিনি সর্বজন শ্রদ্ধেয় চিত্র পরিচালক, উপহার তুলে দিন, সর্বজন শ্রদ্ধেয় চিত্র পরিচালক শ্রী গৌতম ঘোষ। তার আসবার কথা ছিল, কিন্তু আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি তার সহধর্মিণী নীলাঞ্জনা ঘোষ একজন আর্ট ডিরেক্টর এবং কাঁথা শিল্পের বিশেষজ্ঞ, তিনি সদ্য প্রয়াত হয়েছেন। সদ্য শ্রী গৌতম ঘোষের গৃহে মাননীয় ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা এবং ডক্টর গৌতম রায় মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে তারা গিয়েছিলেন, তাদের সঙ্গে কথাও বলেছেন। আজ সকালেও ডক্টর গৌতম রায়ের সঙ্গে শ্রী গৌতম ঘোষের কথা হয়েছে। স্বভাবতই এই অবস্থায় গৃহের বাইরে আসা যায় না। তিনি দুঃখ প্রকাশ শুধু করেননি, তিনি একই সঙ্গে মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গে তিনিও ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন। তিনি সবাইকেই স্বাগত জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, শুভ বিজয়া জানিয়েছেন এবং অনুষ্ঠান সুসম্পন্ন হবার জন্য তিনি শুভকামনা জানিয়েছেন। কাজেই আমরা তার স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, তিনি সদ্য প্রয়াত। আমরা সমবেদনা জানাচ্ছি শ্রী গৌতম ঘোষকেও মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে। এবার যাব স্মারক বক্তৃতায়। 4র্থ বার্ষিক মান্না দে স্মারক বক্তৃতা,
যিনি আজকে স্মারক বক্তৃতা প্রদান করবেন তিনিও মান্না দে সঙ্গীত একাডেমির একজন আমন্ত্রিত সদস্য। তিনি থাকেন মধ্যম গ্রামে, পেশা শিক্ষকতা, কিন্তু তারও একটু আগে কথা শুনছিলাম আমাদের ডক্টর গৌতম রায়ের সঙ্গে, তারও সেই নেশা রয়েছে এই প্রজন্মে যে কিছু আবিষ্কার করা, কিছু জানা, পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য। সেই নেশা তার গান শোনা এবং প্রধানত শ্রী মান্নাদের গান, এবং তার নিজের লেখায় মান্না কাকুর সঙ্গে তার প্রথম আলাপ 1986 সালে এবং শেষ দেখা হয়েছে মার্চ 2012 সালে। তার আগ্রহ মান্নাদের গান শোনা এবং সংগ্রহ করা, শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মকে সেটা জানানো। তো আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের ঘরের মানুষ, আমন্ত্রিত সদস্য মাননীয় শ্রী সপ্তর্ষি ভট্টাচার্য মহোদয়। এবার মাইক্রোফোন আমি তাকে দেব। আজকে শুরু হবে চতুর্থ বার্ষিক মান্না দে স্মারক বক্তৃতা, দেবেন মাননীয় শ্রী সপ্তর্ষি ভট্টাচার্য মহোদয়। আর তারপর আমাদের সদস্যা বন্ধুদের নিবেদন রয়েছে, সেই নিবেদন তারপরেই শুরু হবে। এখন আমরা স্মারক বক্তৃতায় যাব। এর আগে এখানে অনেকেই এই স্মারক বক্তৃতায় অংশগ্রহণ করেছেন বিগত 3 বছর। এবছর শ্রী সপ্তর্ষি ভট্টাচার্য। নমস্কার। প্রথমেই আমি এখানে উপস্থিত সমস্ত মাননীয় সুধীবৃন্দকে আমার নমস্কার জানাই। আজকে এই বিশেষ দিনটা, যেটা আমাদের কাছে খুব একটা মানে হারানোর দিন একটা, তো মানে কি বলবো সেটা আমারও এখন মানে তৈরি হয়ে তো সেভাবে আসিনি, সেভাবে যেটুকু পারছি শেয়ার করতে চাইছি। মানে আগে আমি একটু বলে নিই আমার নিজের কথা। মানে মান্না কাকুর সাথে আমার প্রথম আলাপ হয় 1986 সালে। তো আমি তখন খুব ছোট, আমার তখন বছর 7 বয়স। আমার ছোট মামা ওনার দাদার কাছে গান শিখতেন, সেই সুবাদে ওনার বাড়িতে যাওয়া। তো সেখানেই প্রথম দেখা। এক শীতকাল, ফেব্রুয়ারি মাস ছিল। তো আমি দেখলাম এই বাইরে, আপনারা সবাই জানেন ওনার ঘরটা চেনেন, ওনার যেখানে উনি গান শেখাতেন আর কি, যেখানে গানের ঘর যেটা, তো ওইখানে ওনার দাদা গান শেখাতেন, ওনার বড়দা প্রণব দে। তো আমি তখন খুব ছোট, সেই ছোট বয়সের সাপেক্ষে যা হয় আর কি, এদিক ওদিক যেতাম। তো এমন সময় দেখি একজন ভদ্রলোক একটা সিল্কের, সকাল 10টা সাড়ে 10টা নাগাদ মতো হবে সময়টা ছিল, হ্যাঁ, একটা সিল্কের একটা লুঙ্গি পরে, একটা পাতলা পাঞ্জাবি গায়ে, আর হাতে একটা লাল রঙের গামছা নিয়ে স্নান করে উঠেছেন, মাথাটা মুছতে মুছতে কেউ একটা ডেকেছিল বা কোনো কারোর ডাকে ওই একদম ওনার যে সদর দরজাটা এসছিলেন। তা চলে যাওয়াতে উনি একটু গুনগুন করে, অভিমানে চলে যাওয়ার মাঝখানের যে অংশটা আছে ওইটা একটু গুনগুন করছিলেন। তা আমি এটা শুনে বেরিয়ে এসেছি। এবার মান্নাদের গান সম্বন্ধে আমি তখন দিনে চিনে গেছি, কারণ বাড়িতে রেকর্ড বাজতো, বাড়ির সবাই, আমার সবাইও মান্না কাকুর গানের ভীষণ ফ্যান ছোটোবেলা থেকে। ফলে ছোটোবেলা থেকেই ওনার গান আমার কানে ছিল। তাই আমি বেরিয়ে এসেছি, দেখি মান্না কাকু ওরকম মাথাটা মুছছে, স্নান করে এসছেন হয়তো। তো আমায় দেখে একটু জিজ্ঞেস করলো কি নাম, কোথায় এসছো। বললাম এরকম মামার সঙ্গে এসছি বলে, উনি নাম জিজ্ঞেস করে গাল টিপে চলে গেলেন ভেতরে। তো আমি এসে আমার মামাকে জিজ্ঞেস করছি, মানে মামা ওইটা, মানে ভদ্রলোকের সম্বোধন করার রীতি দেখুন, ওইটা মান্না দে? ওনার দাদা তখন হেসে বললেন, হ্যাঁ ওটাই মান্না দে। তো যাই হোক, এইভাবে শুরু। তো তারপর ওনার দাদা মারা যাওয়ার পর আমার মামা ওনার ছোট ভাইয়ের কাছে কিছুদিন শিখেছিলেন। তো সেই সূত্রে যাতায়াত শুরু। এবং আমার কেন জানি না, অন্যান্য সবার গান শুনতাম, আমাদের বাড়িতে আমার সবার গান চলতো। রবীন্দ্রসঙ্গীতও চলতো, যেরকম অতুল প্রসাদী, আধুনিক সব চলতো, রবীন্দ্রসঙ্গীত। এবং সবার গান, মানে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে, চিন্ময় চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কণিকা বন্দ্যোপাধ্যায়, সবার গান চলে। কিন্তু কেন জানি না সবার মাঝে আমার মান্না কাকুর গানটা কেন জানি না খুব ভালো লাগতো। তো সেই থেকে মানে ইন্টারেস্টটা গ্রো করে। এবং
যেহেতু ওনাকে সামনে থেকে পাচ্ছি, তখন পেতাম একটু একটু। কলকাতায় যখন আসতেন বোম্বে থেকে, তখন বোম্বে থাকতেন, চলে যেতাম। আর উনিও কেন জানি না, আমি তখন হাফ প্যান্ট পরা একটা ছেলে, আমাকে দেখে ওরকম আগ্রহ দেখে হয়তো উনিও কিছুটা প্রশ্রয় দিয়েছিলেন। তো সেই থেকে শুরু। তারপর আস্তে আস্তে উনি যখনই, ওনার বাড়ি কলকাতার বাড়ির ফোন নাম্বার ছিল, তো সেই ফোন নাম্বার ফোন করে চলে যেতাম। উনি না থাকলে অন্য কেউ ধরতো, উনি থাকলে উনি নিজেই রিসিভ করতেন। ওনার কোনো সেক্রেটারি আমি কোনোদিন দেখিনি, নিজেই রিসিভ করতেন ফোন কলকাতায় থাকলে। পরে উনি বোম্বের বাড়ির নাম্বারও দিয়েছিলেন। তো ওই ফোন করে করে যেতাম। এইভাবে চলতে লাগলো ওনার সঙ্গে আস্তে আস্তে আলাপ। এবং আমিও খুঁজতে তখন শুরু করলাম যে ওনার কি কি গান আছে, কত চেনা গান যেগুলো তো আমরা রেগুলার শুনি সেইগুলো, এবং যেগুলো শুনতে পাই না। তখন এত গুগল ইন্টারনেট এসব ছিলও না। ফলে আমার মামা মাসি, আমার জেঠু খুব ভালো, মানে ওনার মানে গানের কিছু কালেকশন ছিল জেঠুর কাছে। জেঠুও খুব বড় একজন ওনার ভক্ত ছিলেন। জেঠুর কাছেও বেশ কিছু রেকর্ড ছিল, এবং সেগুলো বেশিরভাগই হিন্দি। তার মধ্যে হিন্দি সিনেমার গান যেমন ছিল, হিন্দি আধুনিক গান যেগুলো, গীত, নন ফিল্ম বেসিক গীত গজল যেগুলো, সেইগুলোরও কিছু রেকর্ড ছিল। ফলে এমন কিছু কিছু গান আমি শুনেছিলাম যেগুলো এখন হয়তো অনেকে শুনেছি, কিন্তু সেই সময় 90-এর দশকের শুরুর দিকে খুব কম বাঙালির ঘরে শোনা যেত। তো আমি সেই কথা প্রসঙ্গে কাকুকে সেইগুলোর কথা বলতাম, তা উনি একটু অবাক হতেন যে তুমি এই গান কোথায় শুনেছো। কারণ আমি তখনও স্কুলের স্টুডেন্ট, 7-8 এরকম আমার বয়স তখন আর কি, ক্লাস 7-8-এ পড়ি। তো উনি সেইগুলো থেকে ইন্টারেস্টেড হতেন হয়তো, এবং সেই থেকে বিভিন্ন কথা প্রসঙ্গে ওনার কাছে জানতে চাওয়া। প্রসঙ্গত বলি, আমি কিন্তু নিজে কিন্তু গানের গ জানি না, হ্যাঁ, কিন্তু আমার গানটা শুনতে ভালো লাগতো। সেই সূত্রে আমি যেতাম কাকুর কাছে, এবং কেমনভাবে যেন একটা আপন বাড়ির লোকের মতো হয়ে গেছিলেন। হ্যাঁ, এবং পরবর্তীকালে সেটা কাকু তুমিতে নেমে এসেছিলাম আমাদের কথাবার্তাগুলো। তো এইভাবে শুরু। তা এখন যখন পরবর্তীকালে একটু যখন বড় হয়েছি, তখন মাঝে মাঝে মনে প্রশ্ন জেগেছে যে কেন ভালো লাগতো আমার গানগুলো। মান্নাদের গান, সবার গান বাদ দিয়ে ওনার গানটা কেন বেশি ভালো লাগতো। তো প্রথমেই যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গানের থ্রোয়িং বা ভাব প্রকাশ করার যে স্টাইলটা, সেটা আমার ভীষণভাবে অ্যাট্রাক্ট করতো, যেটা আমি খুব কম, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, খুব কম লোকের কাছে আমি পেতাম। তো আজকে আমি ওনার গান, কত ভালো গান, সেগুলো আমি মানে বলে আর সময় নষ্ট করব না। আমি শুধু আজকে একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে সুরকার মান্না দে। এই টপিকটা কেন আজকে আমি একটু বেছেছি একটু বলি। কেননা আমি বিভিন্ন সময় মান্না কাকুর সঙ্গে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আমার কেন জানি না মনে হয়েছে উনি নিজেকে গায়ক মান্নাদের থেকেও সুরকার মান্নাদে ভাবতে বেশি পছন্দ করতেন। জানি না এটা আপনারা একমত হবেন কি না। এটা আমার ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত মতামত। কারণ আমি দেখতাম যে উনি গানের সুর দিতে যত পছন্দ করতেন, গাইতে তো অবশ্যই ভালোবাসতেন, এবং সুর দিতেও খুব, একটা গানকে কীভাবে মডিউলেট করা যায়, কিভাবে তাতে নতুন নতুন মানে এক্সপ্রেশন দেওয়া যায়, এইটা ভীষণভাবে চিন্তা করতেন। শুধু একটা জাস্ট যান্ত্রিক প্যাটার্নে একটা কথা সুর দেওয়া, একটা রাগরাগিনী বা তাল ভেঙে যেভাবে লোকে সুর দেয় ওইভাবে করতেন না উনি। এবং প্রথাগত যে সুর করার যে টেকনিক বা যদি কিছু থেকে থাকে, আমার মনে হয় তিনি তার বাইরে গিয়ে নিজস্ব কিছু টেকনিক বার করেছিলেন। এবং পরে যখন একটু বড় হয়েছি, যখন এগুলো নিয়ে মান্না কাকুর সঙ্গে কথা বলার একটু ধৃষ্টতা একটু তৈরি হচ্ছে, যখন সাহস পাচ্ছি একটু মনে মনে, তো একবার কাকুকে আমি জিজ্ঞেস করেছিলাম, কাকু তুমি কি এটা কোনো রাগের ওপর বেস করে গাও নাকি? খুব রেগে গেছিলেন, ওটা রাগরাগি নাকি, ওটা রাগারাগির মধ্যে আমি পছন্দ করি না। হ্যাঁ, বলে আমি যা মনে আসে আমি বলে তুমি একটা ইয়ং ম্যান, তুমি প্রেম ঠেম করো। একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, আলাম করবে, নাহলে কোনোদিন গান গাইতে পারবে না। হ্যাঁ, আলাম কেন কাকু? বলে যখন কোনো গান গাইতে গেলে সবার আগে তুমি নিজের গানটা পড়ো, বারবার পড়ে দেখো কি বলতে চেয়েছে, নিজেকে সেই জায়গায় বসাও। যে লিখেছে গানটা, সে কি মনের ভাবে লিখেছে, কোন মনের অবস্থাতে লিখেছে, বা সেটা যখন
একটা নায়ক বা নায়িকা যখন বলছে তখন সে কি ভাব নিয়ে বলতে চাইছে সেটা আগে বোঝো, সেইটা বুঝে তারপর আমি তো সেটা শুধু বলি, আমি তো কথা বলি, তাতে যে নোট লেগে যায়, তাতে যদি কোনো রাগ হয় তো সেটা রাগ। আমি খুব অবাক হয়ে গেছিলাম কথাটা শুনে, এবং পরবর্তীকালে আমি শুনেছি, এবং এটা বিভিন্ন লোকের বিভিন্ন লেখা বা বিভিন্ন মান্না কাকুরও বিভিন্ন সাক্ষাৎকার, সেখান থেকে জেনেছি ওনার বেশিরভাগ গান কিন্তু সুর করা হয়েছিল কথার ওপর সুর করেছিলেন উনি। সাধারণত কেউ একটা সুরের কাঠামো থাকে, গীতিকাররা সেই কাঠামো ধরে ধরে গান লেখেন, সচরাচর এটা বেশি হয়। কিন্তু উনি কিন্তু আগে একটা লেখা পেলেন, সেই লেখাটা কি বলতে চেয়েছে সেই ভাব অনুযায়ী, এমন মাথায় কিন্তু ওনার কখনো এইভাবে থাকতো না যে এটা এই রাগের ওপরই সুর করতে হবে বা এই তালেই ফেলতে হবে, এরকম কিছু থাকতো না। উনি সেটাকে জাস্ট এক্সপ্রেশন দিয়ে উনি সেটাকে সুর করতেন। আমি লাস্ট ওনার সঙ্গে আমার দেখা হয় 2012-তে ব্যাঙ্গালোরে। তো সেইখানে কাকু তখন আপনারা জানেন, তখন সবাই মানে কাকিমা চলে গেছেন, তখন ভীষণ ডিপ্রেসড কাকু। তো প্রথম দিন কথাই প্রায় বলতে পারছিলেন না, শুধু মানে মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে কাকিমার কথায়। তা পরের দিন একটু উনি ফ্রি হয়েছিলেন সেই জায়গাটা থেকে, এবং অনেক কিছু কথাবার্তা হয়েছিল সেদিনকে। তো সেইখানে একটা কথা উনি বলেছিলেন যে কি করে গান গাইতে হয়, কি করে সুর করতে হয়। কথা প্রসঙ্গে কয়েকটা গানের কথা, যেমন আমার বলার কিছু ছিল না, এই গানটা উনি উদাহরণ দিয়েছিলেন ওখানে। বলছে এটা আমি সুর কিভাবে করেছি, আমি ওইভাবে কোনো ফ্রেমওয়ার্ক ধরে আমি করিনি, আমি শুধু বলছি আমার বলার, তোমরা বলতেই পারবে না কথাটা, বা তোমরা বলতেই পারবে না কথাটা, বলে আমার বলার কিছু ছিল না, এইভাবে আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, এইভাবে আমি সুর করেছি। এটা উনি বললেন আমাকে, আমি খুব দেখলাম সত্যিই তাই। এবার আরেকটা যেটা, তো সেইখান থেকেই বলুন পরবর্তীকালে আমার আরও আগ্রহ জন্মায় সুরকার মান্না দেখে একটু চিন্তা ভাবনা করার। সেটা নিয়ে করতে গিয়ে আমি অনেক গানই উনি সুর করেছেন, আশা ভোসলের গান, সুমন কল্যাণপুর, লতা মঙ্গেশকর, এমন পরদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সবার গানই উনি, তরুণ বন্দ্যোপাধ্যায়, সবার গানই উনি সুর করেছেন। এবার সমস্ত কিছু, এবার সবচেয়ে বেশি সুর করেছেন হয়তো নিজের জন্যে। এবার সেখানে আমার একটা কথা আমার মনে হয়েছে, কেন জানি না, ওনার যে সুরকার সত্তাটা, সেটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে গানগুলো উনি নিজের জন্য সুর করতেন, আর একটা যে গানগুলো উনি অন্য লোকের জন্য সুর করতেন। এই দুভাগে আমি ভাগ করতে পারি। এবং তবে বেসিক প্যাটার্নটা যেটা, সেটা অন্যদের জন্য যা থাকতো নিজের জন্য তাই থাকতো, কিন্তু নিজের জন্য যেটা রাখতেন উনি, সেটা কিছুটা তার মধ্যে ওনার এক্সপ্রেশন বা ওনার ফিলিংস, এগুলো অনেক বেশি সেখানে আমার মনে হয় থাকতো। তবে যাদের দিয়ে গাওয়াতেন গানগুলো, তাদেরকে দিয়েও যথেষ্টভাবে তিনি জাস্টিফাই করাতেন জিনিসটা যাতে অপাত্রে দান না হয়, সেটা তিনি বারবার দেখতেন। তো যেমন তরুণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গাইছিলেন ভার ভার মুখখানি বা ওইসব গানগুলো, এগুলো মানে উনি নিজে বসে থেকে রিহার্সাল করাতেন ওই ব্যস্ত শিডিউলের মধ্যে। এগুলো শুনেছি, ওনার কাছেই শোনাই সব কথাগুলো। তো সেইভাবে তিনি প্রত্যেক শিল্পীর জন্য এভাবে গান কিছু কিছু তৈরি করেছিলেন। তো শিল্পী সত্তাটাকে, এই শিল্পী সত্তার থেকেও আমি সুরকার সত্তাটাকে কেন আরও ধরতে চেয়েছি, তার একটা প্রথম কথা, উনি কিন্তু বোম্বে প্রথম গেছিলেন কিন্তু গায়ক হতে না, সুরকার হতে। মিউজিক ডিরেকশনের কথা মাথায় রেখেই কিন্তু উনি গেছিলেন, এবং ওনার খুব ইচ্ছা ছিল যে উনি একজন মিউজিক ডিরেক্টর হবেন। তো এবং সেই মিউজিক ডিরেকশনের যে সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো, ওনার প্রধানত ওনার কাকা কেসি দে, শচীন দেববর্মন, খেমচাঁদ প্রকাশ, অনিল বিশ্বাস, এনার প্রত্যেকের উনি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলেন হিসেবে কাজ করেছেন, খুব ভালোভাবে সেই জিনিসগুলো উনি কিন্তু খুঁটিনাটি জিনিসগুলো করে রেখেছিলেন। বিশেষ করে হরিপ্রসন্ন দাসের আন্ডারে যখন উনি মিউজিক ডিরেকশন করতেন, মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, বেশ কিছু সুর কিন্তু ওনার নিজে, মানে যেগুলো আমরা রেকর্ড লেভেলে জানি এইচপি দাস বা হরিপ্রসন্ন দাস, সেগুলো সুর কিন্তু মান্না দের। যেমন সতী তোরাল বলে একটা সিনেমা হয়েছিল 47 সালে,
তাতে একটা গান ছিল 4 দিনও কা হইয়ে মেলা রে ভাই। এই গানটা রেকর্ডে পাবেন আপনারা হরিপ্রসন্ন দাস সুর, কিন্তু ওই সময় উনি প্রচণ্ড অসুস্থ ছিলেন হরিপ্রসন্ন দাস। এই গানটার সুর কিন্তু সম্পূর্ণটাই মান্না কাকুর করা। এটা একটা কথার ফাঁকে একদিন আমাকে বলে ফেলেছিলেন মুখ ফসকে। এরকম বহু গান আছে যেগুলো দেখা যায় যে সুরকার একটা প্যাটার্ন করে দিলেন, উনি সেটাকে একটা রূপ দেওয়া যেটাকে, সেটা কিন্তু মান্নাদের নিজেদের হাতে হতো। এই এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি যখন লাস্ট ওনার সঙ্গে দেখা হয়, উনি মোহাম্মদ রফি সম্বন্ধে একটা কথা আমাকে বলেছিলেন, এবং আমি দেখেছি বিভিন্ন গায়ক গায়িকার সম্বন্ধে ওনার পয়েন্ট অফ ভিউ বিভিন্ন সময় একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু মোহাম্মদ রফি সম্বন্ধে উনি কিন্তু কখনো ওনার নিজের জায়গা থেকে এক চুল নড়েননি। ভীষণ বলতেন যে ওর মতো কমপ্লিট গায়ক বা ওর মতো গায়ক কোনো দিন দেশে জন্মায়নি। চিরকাল একটা কথাই আমি ওনার মুখে শুনে এসেছি, মানে একদম শেষ পর্যন্ত, শেষ দিন অবধি। 2012 সালে উনি একই কথা বলেছেন। অন্যান্য গায়ক গায়িকাদের প্রতি একটু এদিক ওদিক কথার নড়চড় হয়েছে, কিন্তু মোহাম্মদ রফি সম্পর্কে কিন্তু এই কথাটা কোনোদিন উনি এর বাইরে কোনো কথা বলেননি। এবং সেখানে উনি একটা কথা বলেছিলেন রফির গানে যে সমস্ত ফাইনার জিনিসগুলো থাকে, বলে সেগুলো কিন্তু সমস্তই রফির নিজস্ব। বলে ঠিক এইভাবে আমাকে যেটা ভিডিও রেকর্ডিংও আছে করা, যে উনি বলছিলেন এইভাবেই বলছেন যে বলে ম্যাক্সিমাম সুরকাররা ধরি দেয়, মিয়া গাও अभी ना जाओ छोड़ के दिल अभी भरा नहीं, বলে এটা দিয়ে দিল। কিন্তু সেইটাকে যে রূপ দেওয়া, কিভাবে বললে সেটা মানুষের একদম মনে গিয়ে বিঁধবে কথাটা, এটা কিন্তু রফির সমস্ত নিজস্ব কাজ। বলে রফিকে কেউ শেখায়নি ওগুলো, এটা উনি বলতেন। আমি বলি মান্না কাকুর ক্ষেত্রেও কথাটা খাটতো। ম্যাক্সিমাম সুরকাররা কী করতেন, হয়তো ওনাকে একটা প্যাটার্ন ধরিয়ে দিতেন, উনি কিন্তু সেটাকে ফাইনাল রূপ দিতেন একটা, কারণ উনি যে ঘষা মাজাটা করতেন সেটা একদম আলটিমেট পর্যায়ে চলে যেত জিনিসটা তাতে। এইবার একটা জিনিস ওনার ইচ্ছা ছিল, এটা আমরা পড়েওছি অনেক জায়গায়, যে ওনার খুব ইচ্ছা ছিল মিউজিক ডিরেকশনে ইকুয়ালি সিঙ্গার এবং মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করবেন ইন্ডাস্ট্রিতে। তো শঙ্কর জয়কিশনের সেটা একটা পরামর্শে তিনি সেটা করেননি, কিন্তু সেইটা ওনার মনের ভেতরে যে ইচ্ছাটা ছিল সেটা কিন্তু উনি সুদে আসলে পুষিয়ে নিতেন ওনার আধুনিক গানগুলো দিয়ে। আধুনিক গান যেগুলো বাংলা আধুনিক গানে ম্যাক্সিমাম সুরকার উনি নিজে ছিলেন। বেশিরভাগ গানে যেগুলো কালোজয়ী গান হয়েছে বেশিরভাগ সুর কিন্তু ওনার নিজের। বাংলা গানগুলো আমরা শুনি, কিন্তু হিন্দি যে গানগুলো ওনার বেসিক নন ফিল্ম গীত গজল, সেখানেও কিন্তু এক একটা অসাধারণ অসাধারণ গান আছে। যেমন ইয়ে আওয়ারা রাতেটা আপনারা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শোনেন সেটা হচ্ছে পরের দিকে রেকর্ড করা। ওটা 82-তে একটা এলপি বার করেছিলেন সোলফুল ইয়ার্স বলে, সেখানকার। কিন্তু ওটা যে অরিজিনাল রেকর্ডটা, প্রথম উনি গানটা রেকর্ড করেন তারও প্রায় 23 বছর আগে, 1959-এ প্রথম ওই গানটা উনি রেকর্ড করেন। এটা 78 RPM রেকর্ডে। এক পিঠে ছিল ইয়ে কন চালা আর উল্টো পিঠে ছিল ইয়ে আওয়ারা রাতে। সেটার যদি আপনারা থ্রোয়িংটা শোনেন, ভীষণভাবে দেখবেন ওয়েস্টার্নের একটা তার মধ্যে ফিউশন আছে, অদ্ভুত। এবং সুরকার মান্না দেখে কিন্তু এই ওয়েস্টার্ন যে গান এগুলো ভীষণভাবে একটা ইনফ্লুয়েন্স করেছিল, এটা আপনারা সকলেই জানেন। যে ওনার বেশিরভাগ যে সমস্ত 5-এর দশকের যে গানগুলো, বা তার আগে উনি 4-এর দশকে যে গানগুলো সুর করেছিলেন, কিছু কিছু সুর আছে ওনার, সেইগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে ওনার এই ওয়েস্টার্ন এটা রয়েছে। যেমন প্রসঙ্গত বলি, যেটা ওনার প্রথম বাংলা আধুনিক গান যে দুটো, হায় হায় গো রাত যায় গো আর উল্টো পিঠে ছিল কত দূরে নিয়ে যায় বলো, এই দুটো গানই কিন্তু উনি প্রথমে তৈরি করেছিলেন লতা মঙ্গেশকরের জন্য। তো কত দূরে আর নিয়ে যাবে বলো, এই গানটা উনি লতাজিরই একটা গান ছিল আর কি, সাজ্জাদ হোসেনের সুরে, আজ মেরে নসিব মে। এই গানটা থেকে ইনফ্লুয়েন্সড হয়ে উনি করেছিলেন, এটা নিজেই বলেছিলেন একটা অনুষ্ঠানে। এবং সে গাইতে গাইতে এই গানটা উনি গাইতে গাইতে ওই কত দূরে নিয়ে যাবে বলতে নিজে ঢুকে গেলেন, বলে এটা আমি লতার জন্য ওই লতার কথা ভেবে আমি শুরু করেছিলাম। কিন্তু উল্টো পিঠের গানটা হায় হায় গো রাত যায় গো, এটা আপনারা সকলেই জানেন, একটা খুব বিখ্যাত আই ওয়াজ ডান্সিং উইথ মাই ডার্লিং, টেনেসি ওয়ালসের একটা গান থেকে উনি ইনফ্লুয়েন্সড হয়ে করেছিলেন। এই সময় এটা যদিও এটা সুরকার ভি বালসারা গানটার, কিন্তু সুরের চলনে মানে আমার মনে হয়
মান্না কাকুরও হাত ছিল। পরবর্তীকালে আমি আজ আকাশের মতো একলা শুনেছেন আপনারা, হ্যাঁ, ওটা উনি নিজেই বলেছেন যে আমার যে ওই জিম রিভসের একটা গান ছিল ও ড্যানি বয়, সেইখান থেকে নেওয়া। এরকম প্রচুর, মানে ওনার হিন্দি সিনেমাতে বা বিশেষ করে হিন্দি আধুনিক যে গানগুলো, ওই একই সালে 53 সালে ওনার দুটো হিন্দি গান বেসিক, মানে বাংলা বেসিকও যেমন বেরিয়েছিল, হিন্দিও কিন্তু বেসিক প্রথম ওনার ডিস্ক উনি 53 সালেই করেন। এক পিঠে ছিল ওই গানটা, ওই ইয়াদ ফেরাই। আচ্ছা আমি একটু ভুল বলেছি, আমি আগেরটা ভিবাল সারা সুর বলেছিলাম, ওটা কিন্তু মান্নাদের সুর ছিল, এক্সট্রিমলি সরি। ভিবাল সারাজি সুর হিন্দিটা, এক্সট্রিমলি আমি তার জন্য ক্ষমা চাইছি। তো ওই হিন্দি যে রেকর্ডিংটা ছিল, যেটা হিন্দি আধুনিক গান, এক পিঠে ছিল নজারো মে হো তুম, খেয়ালো মে হো তুম, আর উল্টো পিঠে ছিল ইয়াদ ফিরাই দর্দ সঙ্গ লাই। তো এই দুটো গানের সুরকার ছিলেন ভি বালসারা, চন্দ্রশেখর পান্ডের কথায়। এই দুটো গানের সুরেই আপনারা যদি দেখেন, লক্ষ্য করেন, ভি বালসারাজিও যেমন ওয়েস্টার্নকে ফলো করেছেন, মান্না কাকু ওয়েস্টার্নকে কিন্তু ফ্রি ফলো করে সেই আঙ্গিকেই গিয়েছেন গানগুলো। এর পরবর্তীকালে ইয়ে আওয়ারা রাতে, এটা যদি শোনেন, আমি চেষ্টা করি, যদি আপনার এখানে যদি শোনানো যায়, আমি একটু আপনাকে অল্প দু লাইন কি শোনানো যাবে মোবাইল থেকে? হ্যাঁ, মানে ব্লুটুথে কি কানেক্ট করে শোনানো যাবে না? না, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন। আমি একটু আপনাদেরকে অল্প একটু করে শোনাচ্ছি, আপনারা একটু জাস্ট শুনুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। কারণ এই কথাগুলো যে আমি যখন বলছি, এটার সাথে আমি যদি ডেমনস্ট্রেট না করি জিনিসটা, তাহলে আপনারা তো বাংলা গান দুটো সবাই শুনেছেন ইয়ে আওয়ারাতে। এটা হচ্ছে প্রথম হিন্দি বেসিক গান। এটা একটা, এর উল্টো পিঠে ছিল যে গানটা, সেটা আপনারা শুনুন। नज़ारों में हो तुम, ख्यालों में हो तुम, नज़र में तुम, जिगर में तुम, जहाँ में तुम ही तुम, नज़ारों में हो तुम, ख्यालों में हो तुम। আপনারা কি যদি এখন তো নেটে পাওয়া যায়, গুড নাইট আইরিন গানটা শোনেন, পাবেন, ইউটিউবে আছে গানটা, শুনলে বুঝতে পারবেন সুরটা কোথা থেকে নেওয়া। আরেকটা গান আমি যেটা বলছিলাম, ইয়ে আওয়ারা রাতে, এটা আপনারা যেটা শুনেছেন সেটা পরবর্তীকালে সোলফুলি ইয়ার্স, এখানে সিডি ফিডিতে সব জায়গাতে ওই গানটাই থাকে।
এটা হচ্ছে তার অরিজিনাল ভার্সনটা। ये आवारा रातें, ये खोई सी बातें, ये उलझा सा मौसम, ये नजरों की खातें, कहाँ आ गए हम, कहाँ जा रहे थे, कहाँ आ गए हम, कहाँ जा रहे थे, जो पल এটা এটা এখন কিন্তু আপনারা আশা করি বুঝতে পারছেন যেটা ওয়েস্টার্ন পুরো ব্লুজের সুর নেওয়া এটা এখানে। এইভাবে যে সুরগুলো উনি করতেন, একদিকে যেমন ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান ক্লাসিকের সঙ্গে একটা অদ্ভুত মিশেল হতো, আবার ইন্ডিয়ান ক্লাসিক্যাল যে গানগুলো সেগুলোর যে গুরুগম্ভীর বিষয়গুলো সেগুলোর থেকে অদ্ভুতভাবে রসটাকে বের করে এনে একদম সাধারণ জনতার মধ্যে মিশিয়ে দেওয়া, এই জিনিসটাও কিন্তু উনি সফলভাবে করেছিলেন সুরকার হিসেবে। তো বিভিন্ন গান আছে সে আপনারা যেগুলো শুনেছেন, যেগুলো আমি একটা আমার খুব প্রিয় গান একটা একটু শোনাই একটুখানি, এটা ওনার নিজের সুর। একটা তো নথলি সে টুটা মতিরে আপনারা শুনেছেন, আর এই গানটা আমার এটা 63 সালের গান, 70 RPM এর। बिन सावन नैन भरे अब सावन में क्या होगा, बरसेगी आग नहीं असुवन से बुझाना होगा, बिन सावन नैन भरे अब सावन में क्या होगा। এই ধরনের গানগুলো এগুলোও কিন্তু মানে উনি যেভাবে ওয়েস্টার্ন গান সুর করছেন, এই ধরনের শাস্ত্রীয় সঙ্গীত ভেঙে এই রকম গানগুলো এগুলো কিন্তু উনি বার করে আনছেন। এইখানেই আমার আরও ইন্টারেস্ট জন্মায় যে সুরকার মান্না দে, এবং আস্তে আস্তে দেখা যায় মানে প্রসঙ্গত আমি খুব মানে বিখ্যাত সঙ্গীত মানে মহান সঙ্গীত পরিচালক RD রাহুল দেববর্মার একটা কথা বলতে চাই। উনি মান্না দেকে বলতেন, আমি ওনাকে গায়ক হিসেবে দেখি না, উনি একজন কমপ্লিট মিউজিক্যাল ম্যান, পুরোপুরি সঙ্গীতজ্ঞ। মানে মান্না দাকে আপনি কোনো জায়গায় একটা পার্টিকুলার কোনো জ্বর বা কোনো একটা ক্ষেত্রে বাঁধতে পারবেন না যে উনি এই টাইপের গান, সব রকমের গানে উনি সমানভাবে, শুধু গান গাওয়া নয়, একটা গানের পেছনে যত দিক থাকতে পারে খুঁটিনাটি, সে সুর করা থেকে অ্যারেঞ্জ করা থেকে বাজনা থেকে শুরু করে মানে সম্পূর্ণ দিক দিয়ে উনি কমপ্লিট পার্সন ছিলেন। তো সেটা বোঝা যায় যে এই ধরুন এই যে বিভিন্ন সুরগুলো আসছে, যত ধরনের আমরা গান পাই আর কি, সে শাস্ত্রীয় বলুন, ওয়েস্টার্ন তো বললাম এই কটা, কওয়ালি বলুন, গজল বলুন, ভজন বলুন, লোকগীতি বলুন, এমনকি কীর্তন, টপ্পা, এই ধরনের প্রত্যেক ধরনের গানে সমান দক্ষতা রেখে এইভাবে গাওয়াটা আমার মনে হয় না খুব সবাই পারে সব। এবার মানে আমি যেটুকু কাকুকে দেখেছি, মান্না কাকুকে, আমার একটা যেন কেন জানি মানে মনে হয়েছে ভদ্রলোক মানে মান্না কাকুর মধ্যে একটা জিনিস খুব ছিল, সেটা ছিল কোয়েস্ট, জানার ইচ্ছা। আর তার সাথে আরেকটা জিনিস খুব মানে অ্যাড হয়েছিল, আপনারা জানি না সেটা শুনলে কি বলবেন বা আমাকে কিভাবে জাস্টিফাই করবেন। ওনার মধ্যে প্রচণ্ড একটা ডানপিটেমও ছিল। হ্যাঁ, এটা আমি বিভিন্ন, এবং সেটা একদম শেষ বয়স অবধি। তো মানে একটা ছোট্ট ঘটনা বলি, 2002-03 সালের কথা, ওনার তখন 82-83 বছর বয়স। আমি তখন খেলাধুলা করতাম, আমাকে বলছে কি, খুব তো খেলাধুলা করো, বক্সিং লড়বে আমার সঙ্গে?
আমি এখনও পারি বক্সিং লড়তে, আর না কাকু থাক। তো মানে কিন্তু এই জিনিসটা, এটা কিন্তু এই অ্যাটিচিউডটা কিন্তু মানে ওনার গানের সুর করা, গান গাওয়া বা থ্রোয়িং এসবের মধ্যে কিন্তু মিশত। শুধুমাত্র যে সুর তা নয়, গান জাস্ট নোট ধরে ধরে গাইছি তা নয়। গাইবার সময় না আমি মানে কিছু কিছু লাইভ রেকর্ডিং আমি দেখেছি, এবং সেটা বেশি বয়সের দিকেও দেখেছি কয়েকটা লাইভ গাইতে আমি ওনাকে। উনি যখন গানটা গাইতেন শুধু গলা দিয়ে গাইতেন না, পুরো শরীর দিয়ে গাইছেন। মানে কোথাও যদি গান সাবান কিরিম ঝিম্মে থিরাক থিরাক নাচে, যখন উনি নিজেও তখন রীতিমতো স্টেজের মধ্যে এখন নাচছেন, থিরাক থিরাক নাচের বলার সঙ্গে সঙ্গে নিজে এরকম নাচছেন, আমি দেখেছি সেটা। তো এই যে ইনভলভমেন্টটা, এত কিছু দিয়ে তবে উনি একটা গানকে, উনি বলতেন গান আমার কাছে সন্তানের মতো। একটা সন্তানকে যেমন বাবা মা স্নান করে চুল আঁচড়ে পরিপাটি করে পাউডার টাউডার মাখিয়ে তৈরি করে দেয় স্কুলে যাওয়ার জন্য, আমিও সেভাবে গানগুলোকে তৈরি করি এইভাবে। তো এই দিক দিয়ে আমার কোথাও জানি না মনে হয়েছে যে গায়ক মান্নাদের এর প্রভাবটা এত বেশি, এত বড় গায়ক মান্নাদের, কোথাও তার মধ্যে মানে সুরকার মান্নাদের একটু হলেও চাপা পড়েছে। এটা কি আপনারা মানেন? জানি না এটা বিশ্বাস, মানে আপনারা আমার সঙ্গে একমত সহমত হবেন কিনা। অবশ্যই বড় শিল্পী, অবশ্যই বড় সুরকার, এটা সবাই বলবেন, কিন্তু সেরকম সুরকার তো অনেকেই আছে, কিন্তু যে মাপের ওনার গায়ক সত্তাটা এত বিশাল যে সেখানে কিন্তু ওনার সুরকার সত্তাটা পুরো চাপা পড়ে যায়। এবং উনিও হয়তো কিছুটা নেগলেক্ট করতেন, কিন্তু মনে প্রাণে ছিলেন ভীষণভাবে, কারণ উনি গেছিলেন বম্বে, গেছিলেনই সুর করতে, এবং টুকটাক 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 এদিক ওদিক, মানে 4-এর দশকে বেশ কিছু ছবি আছে যেগুলো অন্য কোনো মিউজিক ডিরেক্টরের আন্ডারে ব্যানারে মানে লেভেলে গেছে, নামে গেছে, কিন্তু তার পেছনে আসল সুরকার কিন্তু মান্না দে। এবং একটা খুব বেফাস কথা মান্না কাকু আমি বলে ফেলেছিলেন, তো যেটা হচ্ছে ওনার সবচেয়ে হিট গান, উনি চিরকাল প্রথম ব্রেক যেটা উপর গগন বিশাল, উনি প্রত্যেক ক্ষেত্রে বলেন এটা শচীনদার সুর। একবার কিন্তু উনি বলে ফেলেছিলেন যেটা আমি সুর করেছিলাম। এবং আপনারা যদি ওই সিনেমাটা দেখেন, মশাল সিনেমাটা দেখেন, যখন টাইটেলগুলো দেখাচ্ছে, ওখানে দেখবেন মান্নাদের নামটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নয়, মিউজিক ডিরেক্টর হিসেবেই ছিল। দুজনের নাম ছিল মিউজিক ডিরেক্টর হিসেবে, শচীন দেববর্মন আর মান্না দে। তো কথা প্রসঙ্গে বলেছিলেন, হট করে বলে ফেলেছিলেন যে শচীনদা বলেছিল তুই মানা, তুই এক কাম কর, গুরুজির মতো করে গা, ওরকম ওপেন থ্রোটে গা, এরকম চলনে রাখিস, এরকম বেসিক গাইডেন্সটা দিয়েছিলেন যে এরকম চলনে রাখিস, হ্যাঁ হর্স বিটে যাবে, তুই এরকম ওই গুরুজির মতো কইরা ফুল ওপেন থ্রোটে গা তুই। কিন্তু বাকিটা কিন্তু সুর করেছিলেন কাকু নিজে। এবং এই সিনেমায় আরেকটা যেটা গান আছে, দুনিয়াকে লোগ হিম্মত সে কাম, সেটারও কিন্তু সুর মান্না কাকুর। তো কিন্তু উনি নামটা দিতেন শচীনদার বা অন্য যে কোনো মিউজিক ডিরেক্টরের। এটা পরবর্তীকাল অনেক হয়েছে, এবং অন্যান্য সুরকারদের আমি কাউকে ছোট করছি না, আবারও বলছি, কিন্তু অনেক সুরকারের নামে যে সুরগুলো বেরিয়েছে বেশিরভাগই কিন্তু ওরা নিজের সুর, বা সেখানে বেসিক প্যাটার্নের উপর অনেক সেখানে ঘষা মাজা করেছেন উনি, যে ঘষা মাজাটা না করলে গানটা ওই জায়গায় দাঁড়াতো না। তো এমনকি এরকম মানে ডকুমেন্টেড করাও আছে যে ক্যাসেটের ইনলেতে লেখা আছে একজন সুরকারের নাম, কিন্তু গানটা যখন রেডিওতে, উনি একটা গান আছে যে গানটা উনি প্রথম গেয়েছিলেন রেডিওতে রম্যগীত হিসেবে, সেখানে ঘোষক কিন্তু ঘোষণা করছেন শিল্পী নিজের সুরে গেয়েছেন রেডিওতে। আমার কাছে সেটা তোলা আছে রেডিও ব্রডকাস্টিংয়ের সময়। কিন্তু যখন ক্যাসেটের কভারে দেখছি একই গান উনি অন্যভাবে আবার পরবর্তীকালে রেকর্ড করে ক্যাসেটে করেছিলেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেখানে অন্য সুরকারের নাম দেওয়া, একই সুর, একদিন গাড়ি চালাতে চালাতে এই গানটা। এটার আপনি টাইটেল কার্ডে আপনি সুবর্ণকান্তি ঘোষের সুর পাবেন, এতে ইনলে কার্ডে কিন্তু প্যারামাউন্টের ক্যাসেট বেরিয়েছিল। কিন্তু যখন গানটা 1989 সালে প্রথম ওটা ব্রডকাস্ট করা হয় আকাশবাণী থেকে, তখন কিন্তু এই ঘোষণা সমেতই আমার কাছে রয়েছে রেকর্ডিংটা, যে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নিজের সুরে শিল্পী মান্না দে। এইভাবে শুরু হচ্ছে গানটা। এরকম বহু সুর আছে। দত্তারামের সুরে একটা সুর আছে, দত্তারাম না, সরি দিলীপ ঢোলাকিয়ার সুরে,
প্রাইভেট সেক্রেটারি ছবির, যারে বেঈমান তুঝে জান লিয়া। একই সুরে উনি গাইছেন কে গো নাগরি, কিন্তু সুর দিচ্ছেন লিখছেন মান্না দে। তা ওনাকে যতটুকু জানি অন্যের সুর উনি নিজের নামে চালাবেন না। তো কে গো নাগরি সুরের যে চলনটা পুরোপুরি প্রাইভেট সেক্রেটারির ওই গানটার সঙ্গে মিলে যায়। তা আর কিছু কি বলার দরকার আছে? প্রাইভেট সেক্রেটারি গানটা আচ্ছা, একটু একটু আমার সময় দিন, আমি শোনাচ্ছি আপনাদেরকে। याद बेईमान तुझे जान लिया जा 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 रे बेईमान तुझे जान लिया जा 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 रे बेईमान तुझे जान लिया जान लिया। আমি এবার একটা অন্য গান শোনাচ্ছি আপনাদেরকে। এবার এই গানটা শুনুন তো একটু। একটু এগিয়ে দিলাম। এইটা এবার সেইখানে আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও ওই গানগুলোতে, হিন্দি সিনেমার গানগুলোতে ওনারা নিজেরও কিছু সুর ছোঁয়া থাকতো। আর আরেকটা খুব বিখ্যাত অপবাদ ওনাকে নিয়ে ছিল, চিরকালই আছে। উনি স্পষ্ট কথা লোকের মুখের উপর বলে দিতেন। কারণ বেশ কিছু মিউজিক ডিরেক্টর যাদের ওনার কাজ পছন্দ হয়নি বা হতো না, বা কিছু হয়তো ভুলচুক করতেন, তাদের মুখের উপর বলে দিতেন যেটা এরকম হবে, এটা এরকম হবে। এটা উনি চিরকাল, গানের ক্ষেত্রে উনি কখনো কোনো বিষয়ে কম্প্রোমাইজ করেননি। কিছু কয়েকজন সুরকার প্রতি উনি ভীষণভাবে যেরকম মানে তাদের প্রতি অনুরক্ত ছিলেন, মদন মোহনজির প্রতি উনি ভীষণ, শেষ দিন অবধি আমি ওনাকে জিজ্ঞেস করি কাকু আপনার সবচেয়ে প্রিয় মিউজিক ডিরেক্টরকে, বলে মদন মোহন। এক কথায় বলবেন, কোনো ভাবনা চিন্তা না করে বলে মদন মোহন। আর উনি তো আপনাকে দিয়ে বেশি কিছু মানে রেকর্ড করাননি, বলে কী দরকার, বলে উনি যেরকম সুর করতো, রফি ওয়াজ দ্য বেস্ট চয়েস। বলে ক্লাসিক্যাল গানের যে ফাইন আর্ট জিনিসগুলো, বলে মদন মোহনের মতো এত সুন্দরভাবে কেউ কোনোদিন অ্যাপ্লাই করতে পারেনি। বাদবাকি সবার সম্বন্ধে বলছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলে যাবে, কমার্শিয়াল অমুক তমুক বলছে, কিন্তু মদন মোহনজির সম্বন্ধে দেখতাম উনি ভীষণ, এক ছিল মদন মোহনজি আর ছিল মোহাম্মদ রফি, এই দুজন প্রতি উনি চিরকাল একরকম শ্রদ্ধাশীল রয়ে গেছিলেন। যাই হোক, তো যে কারণে আমি আজকে এই কথাগুলো বলছি যে ওনার, আমিও চাই একটু, আমি একটা ছোট্ট আমার যেটুকু মানে আমার সমস্ত কাজকর্ম সামলে যেটুকু চেষ্টা করছি, যে ওনার যে অজানা অচেনা গানগুলো একটু, বিশেষ করে যেগুলো নিজের সুরে, একটু লোকের জনসমক্ষে আনার। কারণ আমি চাই এগুলো শুনুক। তো কারণটাও পেছনে একটাই আছে, কারণ একবার আমি এরকম টুকটাক গান খুঁজে খুঁজে বেড়াতাম, কাকু এই গানটা কোথায় আছে, এই গানটা কীভাবে পাবো। তা একবার উনি বলেছিলেন কি হবে এসব করে, লেখাপড়া ছেলে, তখন আমি কলেজ স্টুডেন্ট, আমি তখন পার্ট 1 দেবো তার কিছুদিনের পরে, ভীষণ রেগে গেছিলেন আমার উপর, কী হবে এসব করে, ছেলে মানুষই কাজকর্ম, হ্যাঁ লেখাপড়া ফেলে এসব কী করছো তোমরা, কে শুনবে এসব গান।
হ্যাঁ, বলে আমি কত গান যাবো, যাই হোক এসব বকাঝকা যখন ঠান্ডা হলেন, তাহলে কাকু এই গানগুলো তো আমরা শুনতে চাই। বলে কী হবে, কে অর্ধেক এত নিজে আক্ষেপ করছেন, বলে এত গান এত কষ্ট করে সুর করে গাইলাম, অর্ধেক গান তো শুনলই না, মধুশালাই তো অর্ধেক লোক শুনলো না। হ্যাঁ, আর কে শুনবে? আর কাকু সবাই শুনবে। বলে কী করে শুনবে, কেউ শোনে না। তখন আমি মজার ছলে, তখন আমারও তখন 20-21 বছর বয়স, আমি বলে দিয়েছিলাম আমি শোনাবো। বা শুনিও, বা কাকু বলছে শুনিও। তো যাই হোক, তখন কথার কথা হয়ে গেছিলো সেটা। কিন্তু পরে যখন এত কিছু প্ল্যাটফর্ম পাই, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম পাই, তখন আমার একটু মনে হলো, বিশেষ করে কাকু চলে যাওয়ার পর, যে এবার ওনার গানগুলোকে একটু জনসমক্ষে আনা দরকার। চেষ্টা করছি যতটুকু পারি আমি চেষ্টা করে যাব। এবং কিছু কিছু দিয়েছি যেগুলো খুব এখান থেকে ওখান থেকে খুঁড়ে খাড়ে এনে, তো অনেক গান এবং সেই খুঁজতে গিয়ে দেখলাম যে কোন ধরনের গান তিনি গাননি। উর্দু ইসলামিক গান পর্যন্ত গেয়েছেন। উর্দু ইসলামিক গান, মানে যে গান শুনে আমি নিজে আগে হাই মাদ্রাসায় ছিলাম, সেখানকার যারা মৌলভী সাহেব যারা, তাদেরকে আমি শুনিয়েছি, তারা বলছে এত নিখুঁত পরিষ্কার উচ্চারণ, মানে কোনো মুসলিম লোক বলে সত্যি বলছে এটা মান্নাদের গাওয়া? বলে হ্যাঁ, বলে একদম নিখুঁত উচ্চারণে গাইছেন উনি। এবং যে টপিকসগুলো নিয়ে গাইছেন, যেমন একটা গান ওয়াফাতে বেলাল একটা গান আছে, মানে রেকর্ডটার নাম হচ্ছে আশিকানে রসুল। তো জানি না আপনারা শুনেছেন কিনা আশিকানে রসুল। আমি আপনাদের একটু জাস্ট শোনাচ্ছি, জাস্ট একটু রেকর্ড থেকে তোলা, একটু সাউন্ডটা আপনারা একটু মার্জনা করে দেবেন। हजरत अवैस करने का ये वाक़या सुनो, हजरत अवैस करने का ये वाक़या सुनो, हजरत अवैस करने का ये वाक़या सुनो, क्या आशिक़े रसूल का है मर्तबा सुनो, क्या आशिक़े रसूल का है मर्तबा सुनो। এই যে উচ্চারণের অ্যাকসেন্টগুলো, আওয়েস করনে কা ওয়াকিয়া এইভাবে লেখা, এটা ইসলামিক উচ্চারণ। আমিও যে খুব ভালো পারবো তা নয়, ওনার মতো তো উর্দু আমি শিখিনি, এটা উর্দু গান। তো যে ভাষায় যেভাবে, মানে আসামিয়া গান বলুন, গুজরাটি গান বলুন, এগুলো যেভাবে যখন যে ভাষায় গেয়েছেন, তো মনে হচ্ছে যেন উনি সেই ভাষারই লোক। তো যাই হোক, তা এই যে ওনার এই যে সুরকার মান্না দে, আমাকে কিন্তু সবাই গায়ক মান্না দে তো বিশাল বড় মাপের মানুষে, কত বড় মাপের মানুষ সেটা আমি এখনও হয়তো ধরতে পারিনি, কিন্তু আমাকে যেটা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে সেটা হচ্ছে সুরকার মান্না দে। আমি চেষ্টা করছি এই সুরকার মান্নাদেরকে নিয়ে পরবর্তীকালে কিছু করার, এবং আশা রাখছি ভবিষ্যতে আপনাদের সামনে আরেকটু ভালোভাবে সেটাকে আমি উপস্থাপনা করতে পারবো। আজকে ছোট্ট করে এটুকুই আমি রাখলাম আপনাদের কাছে। নমস্কার। এটা বাস্তব যে সুরেশ সাগর মান্নাদেকে নিয়ে কিছু বলতে গেলে তার জন্য বৃহৎ সময় লাগে। সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে। সপ্তর্ষি বাবুদের মতো মানুষ, বা ডক্টর গৌতম রায়দের মতো মানুষ, বা রূপায়ণ ভট্টাচার্য, এরকম আরও অনেকে আছেন, তাদেরকে বলতে দিলে অন্তত একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে যখন বলেন তাদের হাতে 2-3 ঘন্টা সময় দিতে হয়, এটা ঘটনা। তো আজকে আমরা যেটুকু শুনলাম, যেটুকু ঋদ্ধ হলাম, যেটুকু জানতে পারলাম নতুন কিছু, এর জন্য সপ্তর্ষি বাবুর কাছে আমরা কৃতজ্ঞ। তিনি তো সবার জন্য এই কাজটা করছেন, নিজের জন্য করছেন না, তিনি সবার জন্যই এই কাজটা করছেন, আগামী প্রজন্মের জন্য এই কাজটা করছেন। আপনাদের মতো মানুষরাই তো বলতে পারেন, জানাতে পারেন, ঋদ্ধ করতে পারেন, সেই লুকোনো জিনিসগুলো উন্মোচিত করতে পারেন। তাই সপ্তর্ষি ভট্টাচার্য আমন্ত্রিত সদস্য, আমি বলি আমাদের ঘরের মানুষ, তিনি নিশ্চয়ই আমার কথায় কিছু মনে করেননি। নিশ্চয়ই তাকে আবার আমন্ত্রণ জানানো হবে, এবং আরও বেশি সময় করে নিশ্চয়ই আমরা তার কাছ থেকে শুনব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এমনভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন আগামী প্রজন্মের জন্য। বসুন, সামনে বসুন।